ডক্টর মোহাম্মদ ইউনূসের অর্থ পাচার মামলা বাতিল আপিল বিভাগে। প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের মামলা প্রত্যাহার করা সঠিক ছিল না বললেন আইনজীবী। ভৌগোলিক বাণিজ্যের জন্য বাংলাদেশ অপার সম্ভাবনার, কাতারের ব্যবসায়ীদের দেয়া সংবর্ধনায় প্রধান উপদেষ্টা বললেন, মেগা প্রকল্পের নামে দেশে 16 বছর ধরে দুর্নীতি হয়েছে। ভিসির পদত্যাগ দাবিতে অনড় কুয়েট শিক্ষার্থীরা, আলোচনায় ক্যাম্পাসে শিক্ষা উপদেষ্টা, সংহতি জানিয়ে সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন ও প্রতীকী অনশন, ঢাবিতে বিক্ষোভ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই রায় দেন। গত বছরের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 11 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নেয় দুর্নীতি দমন কমিশন। ডক্টর ইউনূসের আইনজীবী বলেছেন, হয়রানি করতেই এই মামলা করা হয়েছিল। কাজেই যখন তিনি ক্ষমতায় আসেন তখন দ্রুত মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক। দুদকের আবেদনে আদালত মামলাটি বাতিল করে দেন। এই প্রক্রিয়ায় মামলা বাতিল চাননি ডক্টর মোহাম্মদ ইউনূস। আইনজীবীদের আইনি লড়াইয়ের নির্দেশ দেন তিনি। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন আফজাল হোসেন, সরাসরি যাচ্ছি তার কাছে। আইনজীবী কথা বলছেন, দুদকের আইনজীবীর বক্তব্যটাই শোনা ভালো হবে, তাহলে আমরা হয়তো রায় আজকে কি দিলেন সেটি স্পষ্ট হওয়া যাবে। তিনি কথা বলছেন, দুদকের আইনজীবী। টাকাটা কিন্তু পুরোটাই দেওয়া হয়ে গেছিল, এইটা টাকাটা নিয়ে কোনো ডিসপিউট ছিল না। টোটালি 25 কোটি টাকা নিয়ে ডিসপিউট, 437 কোটি টাকার মধ্যে। এই ডিসপিউটটা ছিল এমন যে লয়ারের 6% ছিল, সেই টাকাটা কর্মচারীদের টাকা, এই 25 কোটি টাকা যে সঠিকভাবে বন্টন হয়েছে কি না, এটা হচ্ছে একটা হিসাবের ব্যাপার ছিল। তো অনারেবল অ্যাপিলেট ডিভিশন এবং আমরা সবাই এটা দেখে কয়েকদিন ধরে হিয়ারিং করে যেটা সেটেল হলো, মেন কথা যে ছোট্ট কথা সেটা হচ্ছে যে পুরো কেসটাই বেসড অন অ্যাকাউন্টিং, হিসাব নিকাশে, যে 25 কোটি টাকা কর্মচারীদের বেশি দেওয়া হয়েছে নাকি অ্যাডভোকেটকে বেশি দেওয়া হয়েছে, এইটা ছিল মেন প্রশ্ন। তো একটা ওয়েল সেটেল প্রিন্সিপাল অফ ল, যেটা শত বছর ধরে অনারেবল কোর্ট থেকে সেটেল হচ্ছে, যে যখনই হিসাব নিকাশের কথা আসবে তখনই সেটাকে আর ক্রিমিনাল লায়াবিলিটি থাকবে না, সেটা হবে সিভিল লায়াবিলিটি। সিভিল লায়াবিলিটি হলে কি হবে? ফৌজদারি মামলা, ক্রিমিনাল মামলা চলবে না। এইটা হচ্ছে মূল গ্রাউন্ড। এছাড়া অনেক গ্রাউন্ড আছে, পাবলিক সার্ভেন্ট কিনা বিভিন্ন গ্রাউন্ডই আছে। তো সেই হিসাবে এই মামলাটা ফৌজদারি আদালতে বা ফৌজদারি মামলা হিসাবে চলবে না, এইটা ছিল মূল ডিসিশন। আর তাছাড়া এই কর্মচারীদের জন্য আরেকটা আইন আছে, সেটা হচ্ছে যে লেবার অ্যাক্ট। লেবার অ্যাক্টের 36 সেকশন 36 স্পেসিফিক বলা আছে, এই ধরনের কোনো সমস্যা হলে লেবার কোর্টে যাবে, নট ক্রিমিনাল কোর্ট। লেবার কোর্টে যাবে তাদের পাওনা পরিশোধের জন্য সঠিকভাবে, এবং তারা সেখানে গিয়েছে। আজকে আদেশটা একটু বলবেন। আজকের আদেশটা হলো যে আপিল অ্যালাউ করেছে, যে প্রফেসর ইউনূস সাহেবের যে আপিল ছিল অনারেবল অ্যাপিলেট ডিভিশনে হাইকোর্টের জাজমেন্টের এগেনস্টে, সেই আপিলটি অ্যালাউ করেছে। এবং হাইকোর্ট যে এইটা কোয়ারমেন্টের যে ওনাদের যে পিটিশন ছিল হাইকোর্ট ডিভিশনে, সেটা যে সামারি রিজেক্ট করেছিল, সেটা আজকে সেটিসফাইড করে দিয়েছে, অর্থাৎ বাতিল করে দিয়েছে। অর্থাৎ মামলাটাই বাতিল হলো। এর ফলে ওই মামলাটা থাকলো না, মামলাটা বাতিল হলো। এবং যে প্রক্রিয়ায় মামলাটি প্রত্যাহারের দুদক আবেদন করেছিল, এটি কি সঠিক ছিল? আপনার কাছে কি মনে হয়? প্রত্যাহারের আবেদন দুদকের, যেহেতু নিজস্ব আইনেই ক্ষমতা আছে, দুদক এটা প্রত্যাহার করতেই পারে। এবং যখন দুদক দেখলো যে ডিটেক্ট হয়েছে না, এটা আসলে ক্রিমিনাল মামলা চলে না, তখন দুদক ডিসিশন নিচ্ছে না এটা আমরা উইথড্র করবো, উইথড্র করেছি। কিন্তু সেটা তো মানে যখন ক্ষমতা নিলেন বা দায়িত্ব নিলেন, তিনি 8 আগস্ট দায়িত্ব নিলেন, 11 আগস্ট একটা প্রশ্ন আসে যে তিনি প্রশ্নটা আসতেই পারে, প্রশ্নটা স্বাভাবিক। কিন্তু তারপরেও যে দুদকদের ডিসিশন নিয়েছে লেটে হলেও, যে ডিসিশনটা কারেক্টলি হয়েছে। কারণ হচ্ছে আমি রেকর্ডটা দেখেছি, পুরা রেকর্ডে আমি যেটা মতামত আমার ছিল সেটা হচ্ছে যে এই কেসটা ক্রিমিনাল কোর্টে চলবে না, ক্রিমিনাল কেস হবে না। কারণ দেনা পাওনা যেখানে কম বেশি হবে, অবশ্যই সেটা সিভিল কোর্টে সেটেল হবে।
এর জন্য কোনো মানি লন্ডারিং কেস বা 409 টাকা আত্মসাতের মামলা হবে না। এটা তো আত্মসাৎ না, দিয়েই দিছে, টাকাটা পুরাটাই দিয়ে দিছে। সেইখানে বেশি কি কম পেয়েছে, কে বেশি পেয়েছে কে কম পেয়েছে, এই সামান্য অংশ নিয়ে যে ডিসপুটটা ছিল সেটা সিভিল কোর্টে হবে, নট ক্রিমিনাল কোর্টে। ক্রিমিনাল লায়াবিলিটি এখানে থাকেই না। এইটাই হচ্ছে মেন গ্রাউন্ড। জি, শুনছিলেন দুদকের আইনজীবী, তিনি বলছিলেন যে আসলে মানুষের মধ্যে প্রশ্ন উঠতেই পারে। তিনি 8 আগস্ট যখন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিলেন বা শপথ নিলেন, এরপরে 11 আগস্ট মামলাটি প্রত্যাহার করার জন্য আদালতে আবেদন করে এবং আদালতও সেটি মঞ্জুর করলেন। এবং আমরা এই প্রশ্নটাই করেছিলাম যে একজন ব্যক্তি, তার বিরুদ্ধে এতদিন ধরে মামলা চলল, মামলার বিচারও শুরু হলো, কিন্তু তিনি যখন দায়িত্ব নিলেন অন্তর্বর্তী সরকারের, তখন কেন এই মামলাটি প্রত্যাহার করা হলো? তখন সেই প্রসঙ্গে দুদক আইনজীবী বলছেন দুদক বুঝতে পেরেছে বা দুদকের আইনে আছে, তারা মামলার যে কোনো পর্যায়ে গিয়ে মামলা প্রত্যাহার করার সুযোগ বা আইন সেটি দিয়েছে, সেই কারণেই দুদক হয়তো সেটি করেছে। এবং এই মামলাটি যে প্রক্রিয়ায় হওয়ার কথা ছিল, অর্থাৎ যেহেতু যেই মামলার যে ন্যাচার, এটি সিভিল ন্যাচারের মামলা হওয়ার কথা ছিল, কিন্তু মামলা করা হচ্ছে ক্রিমিনাল ম্যাটারে। এবং যে টাকা নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে মামলা হয়েছে, এই টাকাগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসের যে গ্রামীণ কল্যাণ তহবিল, সেখান থেকে কিন্তু দিয়েই দেওয়া হয়েছে শ্রমিকদের। কিন্তু শ্রমিকরা কত টাকা পেয়েছেন না পেয়েছেন, কম বেশি হয়েছে কিনা, সেটি আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান বা আর দেখার কোনো বিষয় ছিল না। তারপরেও এই মামলাটি হয়েছে এবং আজকে সর্বোচ্চ আদালত আপিল বিভাগ সর্বসম্মতিক্রমে 4 জন বিচারপতি তারা একমত হয়েছেন যে এই দুর্নীতির মামলাটি বাতিলযোগ্য, বাতিল তারা করেছেন। এবং একই সঙ্গে হাইকোর্টের আদেশ বা বিচারিক আদালতের যে আদেশ, সেটিকে স্যাটিসফাইড করে দিয়েছেন বা বাতিল ঘোষণা করেছেন। তো এই ছিল দেশের সর্বোচ্চ আদালত থেকে আমার কাছে ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতির মামলা বাতিলের বিষয়ে সবশেষ খবর। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার মামলা বাতিল নিয়ে কথা বলছিলেন দুদকের আইনজীবী। সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী আফজাল হোসেন। ভৌগোলিকভাবে বাণিজ্যের জন্য বাংলাদেশ অপার সম্ভাবনার উল্লেখ করে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কাতারে আর্থনা সম্মেলনের ফাঁকে দেশটির ব্যবসায়ীদের দেয়া সংবর্ধনায় এ আহ্বান জানান তিনি। 16 বছর ধরে চেপে বসা দুঃশাসনে মেগা প্রকল্পের নামে অর্থ লুট হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সেখান থেকে উত্তরণের জন্য কাজ করছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশ এখন বিনিয়োগের উপযুক্ত স্থান উল্লেখ করে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। এ সময় ডক্টর ইউনূস আরও বলেন, বাংলাদেশ পুনর্গঠনে সংস্কার কমিশনগুলোর কাজ শেষ হলেই নির্বাচনের দিকে এগোবে সরকার। কাতারে আর্থনা সম্মেলনের প্রথম দিন ব্যস্ত সময় কাটিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি। এছাড়াও সাইডলাইনে কাতারের মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এদিন স্থানীয় সময় সন্ধ্যায় কাতারের বেসরকারি ব্যবসায়ী ফোরামের দেয়া সংবর্ধনায় অংশ নেন প্রধান উপদেষ্টা। এতে উপস্থিত ছিলেন দেশটির শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিরা। এ সময় খোলামেলা পরিবেশে প্রাণবন্ত সংলাপে অংশ নেন তারা। এ সময় অনেকটা অনানুষ্ঠানিকভাবে বিভিন্ন ইস্যুতে কথা বলেন ডক্টর ইউনূস। বলেন, 16 বছর ধরে মেগা প্রকল্পের নামে বাংলাদেশে দুর্নীতি হয়েছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশে ব্যবসার পরিবেশ ফিরেছে মন্তব্য করে ডক্টর ইউনূস কাতারের ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানান। বলেন, বাংলাদেশে স্বল্প মূল্যে দক্ষ শ্রমিক মিলবে, এতে সহজেই ব্যবসায় লাভবান হওয়া যাবে। 16 years with fake elections and everything else. And people disappeared in routine matter. There are torture chambers all over the country. The stolen properties, stolen all the bank accounts, stolen from all the banks, destroyed the system. বাংলাদেশ পুনর্গঠনে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সংস্কারের লক্ষ্য নিয়ে কতগুলো কমিশন গঠন করা হয়েছে, তাদের কাজও শেষ পর্যায়ে। এসব কাজ সমাপ্ত হলেই নির্বাচনের দিকে এগোবেন তারা। Fix them up as we go. Fix the economy, fix the judiciary, fix everything. So that's our task. And we have created lots of what we call reform commissions on each subject so that they can recommend what to do, fix those each institutions and policies and so on. Now we're in the phase where we have to implement those recommendations coming from the commissions. And at the end of this process, we hold the election.
এ সময় বাংলাদেশের ভৌগোলিক গুরুত্বের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বলেন, বঙ্গোপসাগরে নেপাল, ভুটানের প্রবেশাধিকার নেই। ভারতের 7 রাজ্যেরও একই অবস্থা, কিন্তু বাংলাদেশের অবাধ নিয়ন্ত্রণ রয়েছে বঙ্গোপসাগরে। সুতরাং পুরো এই অঞ্চলকে অর্থনৈতিকভাবে একত্রিত করা গেলে দারুণ এক সম্ভাবনা তৈরি হবে। Nepal doesn't have access to water. Bhutan doesn't have access to ocean. 7 sisters or 7 states of India, they don't have access to water. It's the only thing we can do together. We provide the access to water and build the whole country. And this can become a very flourishing hub of activities with young people. এর আগে প্রধান উপদেষ্টা কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবির সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশের স্থলভিত্তিক এলএনজি টার্মিনালের জন্য কারিগরি দিক নিয়ে আলোচনা হয়। ফারদিন মাঝার, সময় সংবাদ। সময় সংবাদে আরও থাকছে, ফসলি জমি কেটে করা হচ্ছে পুকুর। রাজশাহীতে নিষেধাজ্ঞা অমান্য করে দিনে দুপুরে চলছে খনন। নির্বিকার প্রশাসন। কয়েক বছরে কমেছে খাদ্যশস্যের উৎপাদন। ভিসির পদত্যাগ দাবিতে আমরণ অনশনে কুয়েট শিক্ষার্থীরা। তাদের সঙ্গে আলোচনার জন্য কুয়েট ক্যাম্পাসে গেছেন শিক্ষা উপদেষ্টা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার তানজিম আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে অনশন কর্মসূচি তৃতীয় দিন চলছে, এখানে কিছুক্ষণ আগে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার উপস্থিত হয়েছেন। তিনি শিক্ষার্থীদের সাথে কথা বলছেন, আলোচনা চলছে দুই পক্ষে, শিক্ষার্থীদের কথা শুনছেন এবং তাদের যে কথা আসলে বিভিন্ন দাবি পূরণের বিষয় এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যেসব নির্দেশনা থাকবে সেই সব বিষয়ে শিক্ষা উপদেষ্টা কিন্তু আসলে কথা বলছেন শিক্ষার্থীদের সাথে, তাদের বোঝানোর চেষ্টা করছেন যে বিষয়টি রয়েছে। তবে শিক্ষার্থীরা কিছুক্ষণ আগেও তাদের যে দাবির কথা, তাদের এক দফা দাবিতে আন্দোলন করছেন, অর্থাৎ তারা যে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন উপাচার্যের পদত্যাগের দাবিতে, সেই দাবিতে তারা অনড় থাকার কথা বলছেন। আমাদের কাছে শিক্ষা উপদেষ্টা আসলে সেই বিষয়ে কথা বলছেন। আমরা সরাসরি শিক্ষা উপদেষ্টার কথাতে ঢুকে হতাশার মধ্যে ছিলাম। সেখানে তোমাদের এই আন্দোলনের মাধ্যমে এবং যৌক্তিক পরিণতি যেটা ঘটলো জুলাই প্লাস, তার ফলে আমরা নতুন করে, আমি যেটা বলি, আমরা সাবজেক্ট থেকে আবার সিটিজেন হয়েছি, প্রজা থেকে আবার নাগরিক হয়েছি এবং সেই নাগরিক অধিকারে বলিয়ান হয়ে আজকে আমরা রাষ্ট্রের বিভিন্ন দায়িত্বে কেউ কেউ হয়েছি, তোমরা ভবিষ্যতে হবে। এটা যেন হাতছাড়া আমাদের না হয় এবং এটা সকলের অর্জন, শ্রমজীবী মানুষের অর্জন, সাধারণ মানুষের অর্জন, ছাত্রদের তো বটেই। আসো আমরা জয়েন্টলি আমরা এটা করি এবং আমরা এই দেশকে এগিয়ে নিয়ে যাই। তার জন্য এবং শিক্ষা হচ্ছে তার সবচেয়ে প্রকৃষ্ট পথ, যেটা গ্রেট ইকুয়ালাইজার। এই বৈষম্য দূর করার সবচেয়ে ভালো হচ্ছে কোয়ালিটি এডুকেশনের মাধ্যমে যদি করি। সেই জন্য আমরা কিছু পরিকল্পনা নিচ্ছি। আমাদের মেয়াদ অতি অল্প সময়, তার মধ্যেও আমরা যেন ইম্প্যাক্ট ফেলতে পারি, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। আশা করি সকলে মিলে আমরা সুন্দর বাংলাদেশ করব। একটা কথা বলবো স্যার, গ্রেগরিয়ানরা কখনো অন্যের সাথে আপোষ করা শিখে নেই। অ্যাবসলিউটলি, আউট ফর ইট। থ্যাংক ইউ। এবং এরাও হয়তো অন্যায়ের সঙ্গে আপোষ করে। অবশ্যই না। দ্যাট ইজ দ্য, শুনো, আমার পুত্র সম তোমরা, যদিও আমার ছেলের বয়স এখন কত 42, তার থেকে তোমরা কম, কিন্তু ডেফিনেটলি তাই। এবং কালকে সারা রাত আমার ঘুম হয়নি। আমার আসার তেমন প্ল্যান ছিল না, কিন্তু তারপরে আমার মনে হয়েছে যে না, অন্ততপক্ষে চেহারাগুলি দেখব এবং দেখে আমার যেটা কর্তব্য, তাদের প্রতি কমিটমেন্ট, সেগুলো আমার রিনিউ করার বোধহয় দরকার আছে। এবং একটা যেন তোমাদের কাছে এটা আসে যে সনাতনভাবে যে কমিটি যেভাবে করে, শিক্ষা উপদেষ্টা আসলে শিক্ষার্থীদের কথা বলছিলেন। তাদের যে দাবির কথা, আসলে গত 3 দিন ধরে আমার অনশন কমিটি চালিয়েছেন কুয়েট শিক্ষার্থীরা। তারা তাদের দাবির বিষয়ে অনড় রয়েছেন বলে জানিয়েছেন এবং তাদের শিক্ষা উপদেষ্টা আসলে এখানে বিভাগ কমিশন, জেলা প্রশাসন সব সম্মিলিতভাবে আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন রয়েছে, সবাই শিক্ষার্থীদের আলোচনা চলছে। এখন কিন্তু কুয়েট ক্যাম্পাস থেকে শিক্ষার্থীদের আমার অনশনের যে খবর, সাথে শিক্ষার্থী কিন্তু এখন শারীরিকভাবে দুর্বল, সেটিও তারা বলেছেন। একজনকে মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে এবং সবশেষ যে কুয়েট ক্যাম্পাসের খবর আমার কাছেই ছিল সর্বশেষ। কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলছিলেন শিক্ষা উপদেষ্টা। সরাসরি যুক্ত ছিলাম সেখানে। কুয়েট ভিসির পদত্যাগ দাবিতে আজ সারা দেশের সব বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। এদিকে বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল করবেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার রাতে কুয়েট বাঁচাতে শাহবাগ ব্লকের থেকে এই কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। কুয়েট শিক্ষার্থীদের সঙ্গে মিল রেখে সব বিশ্ববিদ্যালয়ে প্রতীকী অনশন পালনেরও আহ্বান জানান তারা। এর আগে মঙ্গলবার রাত 10টার দিকে টিএসসি থেকে মিছিল নিয়ে শাহবাগে এসে সড়ক অবরোধ করেন। এ সময় কুয়েটের উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে স্লোগান দেন তারা। এরপর কর্মসূচি ঘোষণা করে রাত 12টায় শাহবাগের সড়ক ছেড়ে দেন শিক্ষার্থীরা। গেল 18 ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে শিক্ষার্থীদের ওপর হামলার পর অচল অবস্থা বিরাজ করছে কুয়েট ক্যাম্পাস জুড়ে। আলোচনার সব পথ বন্ধ হয়ে গেছে। একমাত্র দফা, এক দাবি, কুয়েট ভিসি মাসুদকে পদত্যাগ করতে হবে। তাদেরকে মৃত্যুর মুখে রেখে আমরা ক্লাস করতে পারি না। এজন্য আগামীকাল সকল ধরনের ক্লাস বর্জনের আহ্বান জানাচ্ছি। আগামীকাল বিকাল 3টায় রাজু ভাস্কর্যের পাদদেশে এক দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিকে কুয়েট ছাত্রদের ওপর হামলার ঘটনায় ভিসির পদত্যাগ ও ইউজিসির নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার রাতে বাংলা মোটরের এনসিপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলের নেতারা। এ সময় তারা বলেন, গত 18 ফেব্রুয়ারি কুয়েটে শিক্ষার্থীদের ওপর ছাত্রদল ও বহিরাগতদের হামলার ঘটনায় 1.5 শতাধিক শিক্ষার্থী আহত হন। ঘটনার প্রায় 2 মাসেও হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপরন্তু 37 শিক্ষার্থীকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এতে প্রশ্নবিদ্ধ হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ভিসির পদত্যাগে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছে এনসিপি। সেই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্তে ইউজিসি নেতৃত্বে তদন্ত কমিটি গঠনের আহ্বানও জানিয়েছে দলটি। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য জনাব মোহাম্মদ মাসুদের পদত্যাগের দাবিতে আমরণ অনশনরত শিক্ষার্থীদের সাথে সংহতি জানাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সরকারের কাছে দাবি জানায়, অনতিবিলম্বে কুয়েটে চলমান অচল অবস্থা নিরসন করে হল খুলে দেওয়া হোক। সার্বিক বিষয়ে ইউজিসির নেতৃত্বে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে সংকট সমাধানের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে এনসিপি। কোনোভাবেই থামানো যাচ্ছে না ঢাকা সিটি ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের। 6 মাসে এই 3 কলেজের শিক্ষার্থীরা মারামারি সংঘর্ষে জড়িয়েছেন প্রায় 120 বার। বেশিরভাগ ক্ষেত্রেই ইগো ও হিরোইজম থেকে সংঘাতের সূত্রপাত। কলেজ কর্তৃপক্ষ বলছে, জড়িতদের টিসি দেওয়ার পাশাপাশি এই 3 কলেজে যেন ভর্তি না হতে পারে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আর পুলিশ বলছে, সংঘর্ষ হলেই এখন থেকে মামলা করা হবে। রাজধানীর অন্যতম ব্যস্ত ব্যবসায়িক এলাকায় 1.5 কিলোমিটারের মধ্যে অবস্থিত 3টি শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সিটি ও আইডিয়াল কলেজ। 3 প্রতিষ্ঠানের শিক্ষার্থী 20 থেকে 25 হাজার। শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি মারামারি থেকে মাঝে মাঝেই রণক্ষেত্রে রূপ নিচ্ছে মিরপুর সড়কের নিউ মার্কেট থেকে সায়েন্স ল্যাব মোড় পর্যন্ত। কখনো কখনো ছড়িয়ে পড়ছে সড়কের 2 পাশের গলিতেও। তুচ্ছ কারণ নিয়ে কিছু বকাটা ছেলে পেলে আছে, এদের জন্য আমাদের উভয় কলেজের সুনাম ক্ষুণ্ণ হয়। একাধিক সংঘর্ষ পর্যালোচনা করে দেখা যায়, এসব এলাকার বিভিন্ন কোচিং সেন্টারে পড়ালেখা করে এই 3 কলেজের শিক্ষার্থীরা। সেখানে কথা কাটাকাটি, চায়ের দোকানে বসা নিয়ে দ্বন্দ্ব, প্রেম ঘটিত বিষয় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের মতো বিষয়গুলো সংঘাতের নেপথ্য কারণ। তুচ্ছ কারণ নিয়ে অকারণে ওরা মারামারি করে। এক পক্ষ ঝামেলা লাগে, কিছু করলে আরেকজন এটার সাথে সংঘর্ষ হয়ে যায়। ইচ্ছার বিরুদ্ধে এগুলা হয়ে থাকে। হ্যাঁ, শিক্ষার্থী ও অভিভাবকরা বলছেন, গুটি কয়েক উচ্ছৃঙ্খল ছাত্রের জন্য সুনাম ক্ষুণ্ণ হচ্ছে 3 কলেজেরই। এত অল্পতেই কেন ওরা এত উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে? এটা আসলে আমাদেরও হয়তো শিক্ষা দেওয়ার অভাব আমি মনে করি। ভুল করতেছে, এটা যেন তারা বুঝতে পারে, সেই ভুলটা তাকে বুঝাইতে হবে। এতে নিরাপত্তাহীনতায় 3 কলেজ এলাকার বাসিন্দারা, ক্ষতির মুখে ব্যবসায়ীরাও। মারামারি তারা ইট পাটকেল সরে, আমরা যারা হাঁটে আমাদের রিক্সের উপর আমরা যাই। 3টা থানার সমন্বয়ে তারা যদি যথেষ্ট ভূমিকা নিত, এটা একটা সমাধান সুষ্ঠুভাবে হইতো। সংঘর্ষ থামাতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, দায়বদ্ধতা আছে কলেজ প্রশাসন ও অভিভাবকদের। তিক্ততার পর্যায়ে চলে গেছে এটা, যাদের দায়িত্ব এখন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা এবং পাবলিককে সিকিউর করা।
তাদের নিরাপত্তা, তাদের জানমাল, তাদের স্বাভাবিক চলাফেরা, আমি মনে করি এই সরকারকে এখন এই কাজগুলো করতে হবে। কলেজ কর্তৃপক্ষ বলছে শিক্ষার্থীদের মারামারি বন্ধে 3 কলেজ মিলে কমিটি গঠন করে নিয়মিত টহল দেয়া হচ্ছে। তদন্তে দোষী হলে নেওয়া হচ্ছে কঠোর ব্যবস্থা। ক্লাসে গিয়ে ওদের মোটিভেশন দিচ্ছি, নিজেদেরকে নিরাপদ রাখো এবং নিজেদের ভবিষ্যৎ গড়ার চেষ্টা করো, বাবা মাকে স্বস্তিতে রাখো আর দেশবাসীকে একটু স্বস্তিতে রাখো। ঢাকা কলেজের শিক্ষকদের সঙ্গে, আইডিয়াল কলেজের শিক্ষকদের সঙ্গে, ওদের প্রশাসনের সঙ্গে আমরা আলাপ আলোচনা করি। আমরা যৌথভাবে মহড়া দেই, ইনভিজিলেন্স টিম আমরা গঠন করি। সিটি কলেজ থেকে যদি টিসি দেওয়া হয় তখন সে এসে আইডিয়াল কলেজে ভর্তি হয়ে যায়। আইডিয়াল কলেজ থেকে টিসি দিলে গিয়ে নূর মোহাম্মদে গিয়ে ভর্তি হয়ে যায়। সিদ্ধান্ত নিয়েছে এই 5 কলেজের মধ্যে যদি কোনো ছাত্র টিসি দেওয়া হয়, এই 5 কলেজের কেউই তাদেরকে অ্যাডমিশন নেবে না, ভর্তি নেবে না। পুলিশ বলছে প্রতি মাসে ঢাকা কলেজ 7 থেকে 8টি, সিটি কলেজ 6 থেকে 7টি আর আইডিয়াল কলেজ 5 থেকে 6টি মারামারি সংঘর্ষে জড়াচ্ছে। মিছিলে যারা থাকে অনেকে কিন্তু জানেও না যে কি কারণে তারা আসছে, রাস্তায় কি কারণে আসছে, কি কারণে তারা পরস্পরের সাথে মারামারি লাগছে। নিজস্ব উদ্যোগে কিন্তু আমরা 2-3টা মামলা নিয়েছি, যেন এটা পরবর্তীতে এই মামলার ভয়ে হলেও যেন তারা একটু শান্ত হয় আর কি। শিক্ষার্থীদের সংঘর্ষ থামাতে কাজ করছে সেনাবাহিনীও। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে সহস্রাধিক অবৈধ অটোরিকশা জব্দ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এই মুহূর্তে নগরীর মনসুরাবাদ এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, সরাসরি যাচ্ছি তার কাছে। নগরীতে অবৈধভাবে চলা ব্যাটারি রিকশার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ এবং গত কয়েকদিনে আমরা দেখেছি চট্টগ্রাম নগরীর প্রধান সড়ক থেকে অলিগলি বিভিন্ন জায়গায় যে ব্যাটারি রিকশাগুলো অবৈধভাবে চলাচল করছে সেই ব্যাটারি রিকশাগুলোই কিন্তু জব্দ করছে পুলিশ। এবং আমার সামনে আপনারা দেখছেন নগরীর যে মনসুরাবাদ এলাকা রয়েছে, এখানে বিপুল সংখ্যক ব্যাটারি রিকশা বিভিন্ন জায়গা থেকে কিন্তু ধরে এনে রাখা হয়েছে। প্রায় কয়েক হাজার ব্যাটারি রিকশা এখানে কিন্তু জব্দ করা হয়েছে। আসলে চট্টগ্রাম নগরীতে গত কয়েক মাসে প্রায় 1.5 লক্ষ ব্যাটারি রিকশা কিন্তু নগরীতে অবৈধভাবে চলাচল করছে, যে কারণে চট্টগ্রাম নগরীতে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সাধারণ মানুষও কিন্তু অনেকটাই এই ব্যাটারি রিকশার কারণে আতঙ্কিত এবং বারবার বলছিল এই ব্যাটারি রিকশার বিরুদ্ধে যে কোনো ধরনের পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা করতে। এবং সেক্ষেত্রে আমরা দেখছি নগরীতে দীর্ঘদিন ধরে ব্যাটারি রিকশার দৌরাত্ম চলছিল। কোনো ধরনের নিয়ম কারণে তোয়াক্কা না করে এইসব ব্যাটারি রিকশা চলাচল করে। দুরন্ত গতির এই রিকশাকে নিয়ন্ত্রণের যথোপযুক্ত ব্রেক সিস্টেম পর্যন্ত নেই। কোনো ধরনের প্রশিক্ষণ ছাড়াই সম্পূর্ণ অদক্ষ যারা চালকরা রয়েছে এসব গাড়ি নিয়ে তারা রাস্তায় নেমে পড়ছে এবং অনেক ক্ষেত্রে শিশুরা 18 বছরের নিচে যারা রয়েছে তারাও কিন্তু এই রিকশাগুলো নগরীর বিভিন্ন জায়গায় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কিন্তু তারা এই ব্যাটারি রিকশা নিয়ে কিন্তু ছুটে চলছে এবং এদের কাছ থেকে সরকারের কোনো যেমন রাজস্ব পায় না, তেমনি অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে অধিকাংশ কিন্তু রিকশা বিদ্যুৎ খেকো রিকশাগুলো নানাভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হলেও তা দিনে দিনে আরও বেপরোয়া হয়ে উঠছে। নগরীতে অন্তত 50,000 ব্যাটারি রিকশা অবৈধভাবে চলাচল করে বলে আমাদেরকে আমরা জানতে পেরেছি। তো সেক্ষেত্রে গত কয়েকদিনে পুলিশের যে অভিযান, সাধারণ মানুষজন অনেকটাই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন। সাধারণ মানুষজন বলছেন অবৈধভাবে যে ব্যাটারি রিকশাগুলো চলছে যদি তারা চলতে চায় তাহলে একটা নিয়ম নীতির মাধ্যমে তারা চলুক, সে বিষয়টি বলছেন। এবং এখানে যেসব ব্যাটারি রিকশা ধরে আনা হয়েছে তাদের চালকরাও বলছে আসলে যারা উঠতি তরুণ বা 18 বছরের বয়সের নিচে তারা যদি এই ব্যাটারি রিকশা চালায় তাদেরকে আইনের আওতায় আনা হোক, কিন্তু বয়স্ক যারা আছে তাদেরকে অল্প সংখ্যক ব্যাটারি রিকশা নগরীর অলিতে গলিতে কিংবা চলার সুযোগ দেওয়ার জন্য কিন্তু তারা আহ্বান জানিয়েছেন। তবে এই যে পুলিশের যে অভিযান, সাঁড়াশি অভিযান, গত 2 দিনে কয়েক হাজার ব্যাটারি রিকশা জব্দ করা হয়েছে, সে অভিযান কিন্তু চলছে। নগরীর বিভিন্ন জায়গায় সে অভিযান চালানো হচ্ছে এবং ধরার পরে নগরীর যে মনসুরাবাদ এলাকা রয়েছে সেই মনসুরাবাদ এলাকায় রিকশাগুলো নিয়ে আসা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর মনসুরাবাদ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামে ব্যাটারি চালিত অবৈধ অটোরিকশা জব্দে আইন শৃঙ্খলা বাহিনীর চালানো অভিযানের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি মামলার অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন আপিল বিভাগ। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে ব্রিফ করছেন তার আইনজীবী, সরাসরি যাচ্ছি সেখানে। আমাদের অগোচরে আমরা জানি না, আমরা আসামি, আমাদেরকে কোনো নোটিশও করা হয় নাই। এই দেওয়ার পরে দুদকের আইনজীবী নথি উপস্থাপন, কারণ ডেট ছিল না, ডেট ছিল পরের মাসের 9 তারিখ। তো সেটা উনি পরের মাসের 9 তারিখের জন্য রেখে দেওয়া আইনত নিয়ম, যে আসবে তখন শুনানি হবে। উনি কি করলেন, দুদকের আইনজীবীকে দিয়ে নথি উপস্থাপনের দরখাস্ত দিলেন। ওই দিনে 11 তারিখে নথি উপস্থাপন মঞ্জুর করলেন। 11 দিনের শুনানি, 11 তারিখে শুনানি করলেন। শুনানি করে আমাদের এই মামলাটা প্রত্যাহার করে নিলেন একতরফা শুনানিতে। এই প্রত্যাহারটা হচ্ছিল
যে সরকারের অনুগ্রহ দিয়ে প্রত্যাহার করা, যেন পরবর্তীতে আবার এই মামলাটা রিভাইভ করতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বললেন, আমি ক্ষমতায় আছি, আমি কোনো সরকারের অনুগ্রহ চাই না। মামলার ধারাবাহিকতা, মামলা চলবে সুপ্রিম কোর্ট পর্যন্ত। এই মামলায় যদি আমি অপরাধী সাব্যস্ত হই, তাহলে আমি অপরাধ মাথা পেতে নেব, উনি তাই ঘোষণা দিলেন। তাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ইচ্ছা এবং তার নির্দেশে আমরা মহামান্য অ্যাপিলেট ডিভিশনে মামলা দায়ের করি, যে কোয়াশমেন্ট যেটা তো করার জন্য কোয়াশমেন্ট চেয়ে, তখন সঠিক সময় করে, তখন আপনারা জানেন মহামান্য অ্যাপিলেট ডিভিশন বলল, তোমাদের মামলা তো নাই, আমরা কোন মামলা বাতিল করব, তোমাদের মামলা তো প্রত্যাহার হয়ে গিয়েছে। তখন আমরা কোর্টকে বললাম, মামলা প্রত্যাহার হয় নাই, আইনত মামলা প্রত্যাহার হয় নাই, কারণ হাইকোর্টের থেকে অ্যাপিলেট ডিভিশনে আমার এই আপিল করার কনস্টিটিউশন রাইট এবং সুপ্রিম কোর্ট রুলস অনুযায়ী আমরা যে আপিল করার রাইট আছে, নির্দিষ্ট সময়ে আপিল করছি, নিম্ন আদালত কখনো এই মামলা প্রত্যাহার করতে পারে না। এই প্রত্যাহারটা একটা ষড়যন্ত্রমূলক ছিল, তাই অবৈধ এবং ষড়যন্ত্রমূলক ছিল। এইটার উপরে আমাদের দীর্ঘ শুনানি হলো। দীর্ঘ শুনানি হওয়ার পর মহামান্য সুপ্রিম কোর্ট সেখানে তারা রুল গ্রান্ট অ্যাপিল লিভ গ্রান্ট করলেন। লিভ গ্রান্ট করার পর আমাদের আপিলের শুনানি করা হলো। আপিল শুনানি করে উভয় পক্ষ, সরকারি পক্ষ, এমনকি অ্যান্টি কারাপশন কমিশন যে পূর্বের, সেই লয়াররাও সেখানে এসে আপনাদের সামনে শুনানি করেছেন এবং সমস্ত কিছু বিচার বিশ্লেষণ করে কোর্ট দেখলেন যে এই মামলাটি সঠিক না, এটা মিথ্যা, এটা বানোয়াট, এই মামলার কোনো ভিত্তি নাই, এইটা অত্যন্ত কনস্পিরেসিমূলক এবং এই মামলাটা হচ্ছে আপনার এই মামলার এত মিথ্যা ভিত্তিহীন, যেটাকে বলা হয় প্রিপোস্টারাস এবং অ্যাবিউজ অফ প্রসেস অফ দ্য কোর্ট। এই কারণ বিবেচনা করে মহামান্য সুপ্রিম কোর্ট আনএনিমাসলি, কোনো ডিভিশন নাই, সবাই একমত হয়ে আজকে সিদ্ধান্ত দিলেন, রায় ঘোষণা করলেন যে নিম্ন হাইকোর্টের আদেশটি স্যাটিসফাইড করা হলো এবং এই সুপ্রিম কোর্টে ব্রিফ করছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনজীবী। সরাসরি ছিলাম সেখানে। সিলেট টেস্টের খবর, আউটফিল্ড ভেজা থাকায় এখনও শুরু হয়নি বাংলাদেশ জিম্বাবুয়ের চতুর্থ দিনের খেলা। এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার অপু বণিক। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, এই মুহূর্তে রয়েছে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবং গতকাল রাত থেকেই কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে সিলেটে। যেহেতু আজকে নির্ধারিত সময় ঠিক 9:45-এ খেলা শুরু হওয়ার কথা ছিল, তো সেই ক্ষেত্রে খেলাটি শুরু হয়নি, কারণ মাঠ ভিজে ছিল এবং প্লেয়াররা কিন্তু ঠিক সময়েই দুটো দলই কিন্তু মাঠে এসে পৌঁছেছে আমরা লক্ষ্য করেছি। এবং প্রায় সকাল 10টার পর থেকেই কিন্তু মাঠের মধ্যে মাঠকর্মীরা মাঠটি প্রস্তুত করার জন্য কিন্তু তৈরি হয়েছিলেন, আমরা সেটা লক্ষ্য করেছি। এবং আউটফিল্ডে যে পানিগুলো জমেছিল সেগুলো কিন্তু নিষ্কাশন করার জন্য কিন্তু প্রায় অনেকগুলো টিমে বিভক্ত হয়ে কিন্তু তারা মাঠে কাজ করেছেন। ঠিক এরপরে যেটি আমরা লক্ষ্য করলাম, ম্যাচ অফিসিয়ালরা আসলে মাঠ পরিদর্শন করেছেন, দীর্ঘক্ষণ তাদেরকে আমরা মাঠে দাঁড়িয়ে থাকতে দেখেছি। এবং যখন তারা মাঠটি পরিদর্শন করেছেন, তার পরবর্তীতে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে দলকে আমরা শরীর চর্চা করার জন্য মাঠের মধ্যে আমরা দৌড়তে দেখেছি। তো সবকিছু মিলিয়ে বোঝা যাচ্ছে যে আসলে মাঠের মধ্যে তারা যে কসরতগুলো করেছেন সেগুলো আসলে তারা নিজ থেকে তারা দেখে নেওয়ার জন্য কিন্তু তারা মাঠের মধ্যে প্রবেশ করেছিলেন। এবং গতকাল যেমনটি আমরা দেখেছি, প্রায় 194 রানে কিন্তু 4টি উইকেটের বাংলাদেশের পতন ঘটেছে। তো সেই ক্ষেত্রে গতকালের খেলাও কিন্তু বৃষ্টির কারণে নির্ধারিত সময়ের আগেই কিন্তু শেষ হয়ে যায় এবং দর্শক সারিতেও আমরা তেমন দর্শক কিন্তু দেখতে পাইনি, মানুষদের মন ভেঙে গিয়েছিল। এবং উইকেটের পতন যেহেতু ঘটেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দর্শকরা কিন্তু বলেছিলেন যে আসলে যে রান আরো বেশি হওয়ার কথা ছিল। তো সেই ক্ষেত্রে একটু বিষয় আপনাদেরকে বলে রাখতে চাই যে একটু শঙ্কাই থেকেই যাচ্ছে। আজকে যে দুজন রয়েছেন
শান্ত এবং জাকের আলী, তাদের উপর নির্ভর করছে আজকের ম্যাচের পুরো কন্ডিশনটা কি হতে পারে। তো এই ছিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে আমার কাছে সর্বশেষ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী অপু বণিক। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডক্টর মোহাম্মদ ইউনূসের দুর্নীতি মামলা বাতিল আপিল বিভাগে। প্রধান উপদেষ্টা হওয়ার পর তড়িঘড়ি করে দুদকের মামলা প্রত্যাহার করা সঠিক ছিল না বললেন আইনজীবী। ভৌগোলিক বাণিজ্যের জন্য বাংলাদেশ অপার সম্ভাবনার, কাতারের ব্যবসায়ীদের দেওয়ার সংবর্ধনায় প্রধান উপদেষ্টা বললেন, মেগা প্রকল্পের নামে দেশে 16 বছর ধরে দুর্নীতি হয়েছে। ভিসির পদত্যাগ দাবিতে অনড় কুয়েট শিক্ষার্থীরা। উপদেষ্টার সঙ্গে আলোচনার পরও ভাঙেননি অনশন, ক্যাম্পাসে বিক্ষোভ। সংহতি জানিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।